প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকের পর্বে তৈরি করে দেখাবো বরবটি ছিম এবং ভেটকি মাছের একটি অসাধারণ রেসিপি। যারা নর্মাল তরকারি খেতে পছন্দ করেন তাদের জন্য আজকের এই রেসিপিটি। তবে একবার হলেও এভাবে এই তরকারিটা রান্না করে খেয়ে দেখবেন এটা কতটাই মজা। আর এই সিজনে বরবটি সিম খাবো না তা তো হয় না, বরবটি সিমটা আসলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর যারা কখনো এইভাবে রান্না করে খাননি তারা অবশ্যই খাবেন। তবে আজকে আমি ভেটকি মাছ দিয়ে রান্না করব, আপনারা যে কোনো মাছ দিয়ে এটা চাইলে রান্না করে নিতে পারবেন। তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখানে দেখুন আমি এখন তরকারিটা রান্না করার জন্য তেল নিয়ে নিয়েছি, আর তেলের উপরে প্রথমে আমি কিছু আলু ভেজে নিব। তো এখানে আমি বড় সাইজের 2টা আলু আমি দেখুন একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। আর এই আলুটাকে প্রথমে একটু তেলে ভেজে নেব। আর তেলে একটু ভেজে নিলেই আলুটা কিন্তু যখন তরকারি রান্না করবেন তখন দেখবেন তরকারিটার ভিতরে আলুটা খেতে কিন্তু খুব ভালো লাগবে এবং সুন্দর করে আলুটা গলে যাবে। তো যখন দেখবেন যে এরকম লাল হয়ে আসছে ভাজার কালারটা আলুর, তখন কিন্তু আলুটাকে আমি তুলে নিব। আর এই আলুটা কিন্তু এভাবে ভেজে নিলে এটা কিন্তু তরকারিটা আলাদা রকম একটু খেতে ভালো লাগে। আর এটা না ভেজে এটা কাঁচা কষিয়েও কিন্তু রান্না করতে পারবেন। তো দেখুন আমি আলুটাকে তুলে নিয়ে এখানে একটা তেজপাতা মাঝখান থেকে এভাবে চিড়ে দিয়েছি, আর 1 কাপের মতো একটু পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। তো তেজপাতাটা আপনারা এভাবে মাঝখান থেকে কেটে দেওয়ার চেষ্টা করবেন, কারণ এর সুঘ্রাণটা খুব সহজে বেরিয়ে আসে অল্প সময়ে। তো পেঁয়াজটাকে কিন্তু আমি কিছু সময় একটু কষিয়ে নেব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। তারপরে এখানে 1/2 টেবিল চামচের একটু বেশি জিরা দিয়েছি বাটা, আর এখানে 1/2 টেবিল চামচ জিরা বাটা দিয়েছি, আর এখানে 1/2 চা চামচের মতো এখানে আদা বাটা দিয়েছি। 1/2 চা চামচেরও একটু কম হবে আদা বাটাটা। তো এটা আদা বাটাটা না দিলেও কিন্তু হয়, তারপরও আমি অল্প করে দিয়েছি। আর এখানে দেখুন আমি একটু লবণ আর হলুদ দিয়ে দেব, দিয়ে কিন্তু মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিব। তবে যে মশলাটা যতটুকু দিয়েছি এই মশলাটা কিন্তু এতটুকুই ঠিক আছে এই তরকারির জন্য, এর থেকে বেশি হলে কিন্তু তরকারিটা খেতে ভালো লাগবে না। আর কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে এখন আমি এই পেঁয়াজ মশলাটাকে কিন্তু খুব ভালো করে এখন কষিয়ে নিতে হবে। এই কষানোটা যত ভালো হবে মশলাটা, তরকারিটা কিন্তু খেতে ততটা টেস্ট হবে। তো এখন দেখুন আমি কিন্তু এই মশলাটাকে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিব। আর সামান্য একটু পানি দিয়ে দিব, আর পানিটা দিয়ে এখন কিন্তু এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। মশলাটার ভিতরে পানিটা এই জন্যই দিই যে মশলাটা শুরু থেকে শুধু তেলের পরে ভাজতে গেলে মশলাটা কিন্তু একটা পোড়া পোড়া ভাব এসে যায়। যাতে পোড়া পোড়া ভাবটা না এসে যায় এর জন্য কিন্তু সামান্য একটু পানি দিয়ে কিন্তু এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো কষানোটা যত ভালো হবে দেখুন, খালি তেলটা সাইড থেকে উঠে গেলে কিন্তু মশলাটা কষানো হয়ে যাবে না। এটা কিন্তু এই যে এইভাবে দেখুন যখন কষাতে কষাতে দেখবেন মশলাগুলো একটু দলা পেকে পেকে আসছে, দেখলে কিন্তু বোঝা যাচ্ছে। ঠিক এই অবস্থা যখন আসবে তখন আমি এখানে মাছ দিয়ে দিব। তো মাছটা আমি এখানে ভেটকি মাছ নিয়েছি, আপনারা চাইলে এখানে রুই মাছ, কাতলা মাছ, তারপরে যে কোনো মাছ দিয়ে এটা আপনারা রান্না করতে পারেন। তো আমি কিন্তু এখানে কাঁচা মাছটা দিয়েছি। এই ভেটকি মাছ কিন্তু এই কাঁচা রান্না করলেই ভালো লাগে, ভেটকি মাছটা ভাজলে কিন্তু ভালো লাগে না। আপনারা চাইলে রুই মাছ, কাতলা মাছ দিয়ে রান্না করলে এই মাছটা আপনারা ভেজে নিতে পারেন, কিন্তু এই যে আমি ভেটকি মাছ দিয়ে রান্না করছি এটা কিন্তু এই ভেটকি মাছটা একটা নরম মাছ, এটা কিন্তু ভাজলে ভালো লাগে না, যার জন্য এইভাবে কষিয়ে রান্না করছি। তো মাছটাকে কিন্তু এভাবে আলতোভাবে নেড়েচেড়ে নিতে হবে যেহেতু নরম মাছ। তো দেখুন আমি বেশি সময় কিন্তু নাড়াচাড়া করিনি, যতটুকু নেড়েছি এটা কিন্তু আলতো আলতো করে নেড়ে নিতে হবে যাতে মাছটা ভেঙে না যায়। আর এখন আমি মাছটা কষিয়ে উঠিয়ে রাখার জন্য একটু পানি দিয়ে দিলাম। তো এই পানিটার ভিতরেই কিন্তু বলক এসে গেলে মাছটাকে খুব ভালো করে জাল করে নিব, 2-4 মিনিটের মতো মাছটাকে ভালো করে জাল করে নিয়ে তারপরে কিন্তু এই মাছটাকে তুলে নিব। তো এইভাবেই কিন্তু মাছটাকে কষিয়ে উঠিয়ে রাখতে হয়। আর এই মাছটা কিন্তু এইভাবে না উঠিয়ে নিলে কিন্তু এর ভিতরে যখন আপনি তরকারি দিবেন মাছটা কিন্তু একদম ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, যার জন্য মাছটাকে কষিয়ে উঠিয়ে রাখতে হয়। তো এই পানিটা যখন বলক এসে যাবে বা বলক এসে যাওয়ার পরে এখান থেকে 3-4 মিনিটের মতো আমি কিন্তু মাছটাকে এভাবে জাল করে নিয়েছি। দেখুন মাছটা কিন্তু নরম মাছ বোঝাই যাচ্ছে, কারণ এই মাছটা কাঁটা কম থাকে যার জন্য মাছটা অনেক নরম। আর এই মাছটা কিন্তু খেতে খুবই সুস্বাদু। ভেটকি মাছ কিন্তু খেতে আসলে অনেক স্বাদ, যারা কখনো খাননি তারা এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন কতটা ভালো লাগে।
আর এই মাছটা কিন্তু যথেষ্ট চেষ্টা করবেন যে এভাবে কষিয়ে কাঁচা রান্না করতে। এই মাছটা ভেজে রান্না করলে টেস্টটা কিন্তু পুরোপুরি পাবেন না, ভেটকি মাছের যে স্বাদটা পাবেন না। তো মাছগুলোকে কিন্তু আমি তুলে নিয়েছি, নিয়ে কিন্তু সেই মানে ভেজে রাখা যে আলুগুলো সেটা কিন্তু আমি এখন কিছু সময় পানি মানে ঝোলের ভিতরে কষিয়ে নিব। তো এই ঝোলটার ভিতরে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি তরকারিতে ঝোল দিয়ে দিব। তো দেখুন আমার আলুটা কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, আর কিন্তু আমি কষাবো না। এবারে আমি ঝোলের পানি দিয়ে দিব, কারণ যতটুকু কষিয়ে নিয়েছি আলুটা কিন্তু ভালোই সেদ্ধ হয়ে গিয়েছে। আর এই যে প্রথমে যে আমি মশলাটা কষিয়ে নিয়েছি ওই কষানোটাই খুব ভালো করে দিলেই হবে। এই যে আলুটা কিন্তু যে একদম বেশি করে কষাতে হবে এমন কোনো কথা না, এটা আমি যেভাবে কষিয়েছি ঠিক এইভাবে কষিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। তো এখন আমি ঝোল হিসাবে দেখুন পানিটা দিয়ে দিলাম। এই ঝোলের পানিটা দিয়ে কিন্তু এটার পরে ছিম দিয়ে দিব। তো এই সিমটা কিন্তু অনেকে কষিয়ে রান্না করেন, কখনো করবেন না, কারণ এই সিমটা কষালে কিন্তু সিমটা একদম নরম হয়ে যায়। যার জন্য এই সিমটা এইভাবে তরকারিতে দিলে এই সিমটা কিন্তু ঠিকঠাক মতো মানে স্বাদটাও পাওয়া যায়। আর মানে বরবটিটা রান্না করলে যতটা মজা লাগে আপনি যদি কষিয়ে রান্না করেন দেখবেন যে অতটা মজা লাগে না, কিন্তু এভাবে রান্না করে খেয়ে দেখবেন। এভাবে রান্না করলে কিন্তু বরবটির পারফেক্ট স্বাদটা পাবেন, আর বরবটিটা খেতেও ভালো লাগে। আর দেখুন বরবটির কালারটাও কত সুন্দর থাকে। তো এই বরবটি যতই আপনি রান্না করুন না কেন, আপনি এই বরবটিটা যদি কষিয়ে রান্না করেন তো এর কালারটা কিন্তু নষ্ট হয়ে যায়। আর যদি এইভাবে রান্না করেন তাহলে দেখবেন এরকম সবুজ সবুজ থাকবে। তো আমি কিন্তু যে তেজপাতা দিয়েছিলাম তেজপাতাটা এইভাবে তুলে ফেলে দিলাম, কারণ এটা রাখার দরকার নাই। তো দিয়ে বরবটিটা দিয়ে আমি কিন্তু এখানে 6-7 মিনিটের মতন তরকারিটাকে জাল করে নিয়েছি। ঝোলটা যখন একটু ঘন হয়ে আসছে, ঝোলটা দেখবেন একটু কমে কমে আসছে, তখন কিন্তু এখানে আমি ঝোলের উপরে মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে কিন্তু একটু হালকা করে মাছটাকে একটু উপর দিয়ে ছড়িয়ে দিয়ে নেড়ে চেড়ে কিন্তু তরকারিটা এখন রান্না করে নিতে হবে। তো তরকারিটা রান্না করা খুবই সহজ, আর খেতে কিন্তু দারুণ মজা। যখন যখন এভাবে রান্না করবেন তখন খেলে দেখবেন যে আপনার আসলে কতটা ভালো লাগছে এই তরকারিটা খেতে। তো আপনারা এভাবেই রান্না করে খাওয়ার চেষ্টা করবেন। এই রকম নর্মাল তরকারি হলে কিন্তু আসলে তৃপ্তি সহকারে ভাত খাওয়া যায়। যারা এই ধরনের নর্মাল তরকারি খেতে পছন্দ করেন তাদের জন্য বলছি, আসলে এটা যে কত মজার তরকারি হতে পারে তো একবার না রান্না করলে কিন্তু বুঝবেন না। তো বাসায় এভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন যে এটা কতটা মজার একটি তরকারি হতে পারে। তো তরকারিটা কিন্তু দেখুন এই যে সিমের কালারটা কত সুন্দর লাগছে, তাই না? আর সিমের কালারটা কিন্তু এরকমই থাকবে, কারণ এই সিমটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। আর দেখা যাচ্ছে কিন্তু যে কাঁচা কাঁচা আছে, আসলে কাঁচা কাঁচা নেই, সিমটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। আর এই বরবটিটা কিন্তু এভাবেই রান্না করলে সিমটা এতটা সুন্দর থাকে, কালারটাও কিন্তু সুন্দর থাকে। তো তরকারিটা কিন্তু আমার হয়ে গিয়েছে, ঝোলটা আরও কমে গিয়েছে, আমি কিন্তু নামিয়ে নিব। আপনারা চাইলে ঝোলটা আরও কমিয়ে মানে নিতে পারেন। তবে যতটুকু ঝোল রেখেছি তরকারি কিন্তু যত ঠান্ডা হয় ঝোলটা কিন্তু ঘন হয়ে যায়, ঠান্ডা হয়ে আরও ঝোলটা কিছুটা কমে আসবে। তো তরকারিটা কালারটা দেখছেন কতটা সুন্দর লাগছে, আর দেখতে যত সুন্দর লাগছে খেতে কিন্তু দারুণ লেগেছে। অবশ্যই বাসায় আপনারা এভাবে ট্রাই করবেন, এতটা সুন্দর তরকারি আপনি রান্না করে দেখবেন তৃপ্তি সহকারে ভাত খেতে পারবেন। তো রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে আপনি আমার নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।